আমি মনে করি না যে দুশ্চিন্তার কোনো জায়গা আছে, কোনো স্পেস আছে। এটা হয়তো কয়েকটা বিষয় আছে যে এনসিপি রাজনৈতিক অঙ্গনে, জাতীয় রাজনৈতিক অঙ্গনে তারা নতুন এসছে ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে এসে। তো তাদেরকে সবসময় মনে রাখতে হবে, তাদেরকে প্রাসঙ্গিক যদি তাদের থাকতে হয়, রাজনীতির যে বড় ক্যানভাস, সেই ক্যানভাসের মধ্যে যদি তাদেরকে উদ্ভাসিত হতে হয়, তাহলে তাদেরকে প্রাসঙ্গিক হতে হবে। যদি কোনো কারণে যদি অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে এটা রাজনীতিতে একটা বড় ধরনের তারা ভুল করবে, একটা বড় ধরনের একটা মানে ভুল সৃষ্টি হবে তাদের আর কি। তো সেইটা আমার মনে হয় তারা করবে না। এবং এই জুলাই সনদের যে বিষয়টি, মানে নির্বাচনের আগে বা পার্লামেন্ট বসার আগে এটা করতে হবে, হ্যাঁ, এটার নেচারটা কিভাবে হবে, এর আইনীকরণ কিভাবে, এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। কিন্তু এই দাবিটা ছিল মূলত এনসিপির, এই দাবিটা ছিল মূলত এনসিপির দাবি। তো সেইখান থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলল যে ঠিক আছে, আমরা এটা নিয়ে আমরা কথা বলি। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনার ঐক্যমত কমিশন প্রায়ই আলোচনা করছেন, আজকে প্রায় দীর্ঘ ৮-৯ মাস এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তো আমার মনে হয় যে ওই যে স্বাক্ষর না করা, মতামত তারা যেটা দিয়েছেন, যেমন তারা বলেছেন অঙ্গীকারনামায়, জুলাই সনদে যে অঙ্গীকারনামায় ৫ নম্বর দফায় তাদের কিছু অবজারভেশন আছে যে এদেরকে বীর হিসাবে, মানে জুলাইয়ে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের বীর হিসাবে আখ্যায়িত করা, এটা রাষ্ট্র এটা করবে। তো রাষ্ট্র তো সেটা মেনে নিয়েছে এবং তাদের সহযোগিতার ব্যাপারটা থাকবে। তো সেটাও সেখানে উল্লেখ করা হয়েছে। আমি যতটুকু জানি তাদের ঘোষণাপত্রেও ছিল। হ্যাঁ, ঘোষণাপত্রেও ছিল। তো সুতরাং আর তো এখানে কোনো ইয়ে থাকার কথা নয় এটা এনসিপির দিক থেকে। তো যদি এখানে আরও কিছু অ্যাড করার থেকে, বলার থেকে, তারা সেটাই বলতো। মানে যারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন, বিশেষ করে মানে আমরা তো হলাম অন্য রাজনীতির স্টেক হোল্ডার, কিন্তু যারা মোটামুটি এটা আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসছেন, যারা পৌরোহিত্য করছেন আর কি, তারা তো আমি দেখছি যে মানে প্রতিদিনই ক্রমাগতভাবে নিরন্তরভাবে তারা সমস্ত রাজনৈতিক দল স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন এবং কারো নোট অফ ডিসেন্ট, কারো সমালোচনা, কারো আলোচনা, সবগুলো রেখে আবার সেগুলোকে ফ্লোট করছেন, আলোচনা করছেন। তো আমার মনে হয় যে তারা যে অভিযোগটি উত্থাপন করেছিল, সেইটা অভিযোগটা ক্লিয়ার করে কালকেই এটা স্বাক্ষর করে নিলে পরে, কারণ তাদের ব্রেন চাইল্ড, তো তাদের ব্রেন চাইল্ড এইটা সবাই সর্বসম্মতিক্রমে এক জায়গায় যখন আসছে, তো এখানে স্বাক্ষর করে নেওয়া, স্বাক্ষর করাটা তাদের উচিত ছিল। নাহলে ক্রমাগতভাবে এইভাবে হতে চললে ওই যে আমি আগেই যেটা বলেছি যে একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক মানে ইয়ে শুরু হতে পারে বলে আমার মনে হয় আর কি। মানে অপ্রাসঙ্গিক হওয়া, জাতীয় রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হওয়া। তো এটা তো মানে আমাদের গণতন্ত্রের পথে আমরা যেটা হাঁটছি, গণতন্ত্রের যে অভিযাত্রা, সেই অভিযাত্রার পথে পয়েন্ট অফ নো রিটার্ন, এই পয়েন্ট অফ নো রিটার্ন এইটা কিন্তু খুবই ক্ষতিকর বিষয় হবে। এবং এই পয়েন্ট অফ নো রিটার্নের ক্ষেত্রেও কিন্তু আমাদের গণতন্ত্রও কিন্তু বারবার হোঁচট খেয়েছে, বারবার হোঁচট খাচ্ছে, হোঁচট খেয়েছে। এবং এখান থেকেই আপনার এই অবস্থা থেকেই এক ধরনের মানে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য নিয়ে রাজনৈতিক নেতৃত্ব মানে উত্থান ঘটে। তো সেগুলো সমস্ত কিছু বিবেচনা করে আমার মনে হয় যে এখনও সুযোগ আছে, এখনও বলেছেন যে তারা করতে পারে। এবং ইয়ের দিক থেকেও আমি এনসিপির যারা নেতারা আছেন তাদেরকেও আমি খুব রিজিড দেখিনি। পরবর্তীতে তাদের যে স্টেটমেন্ট, বিশেষ করে নাহিদ সাহেবের আমি যে স্টেটমেন্ট দেখলাম, আরও দেখলাম যে সেখানে লিবারেল ভিউজই তারা প্রকাশ করছেন। তো কিছু কথা তারা বলছেন, তাদের কিছু আরও কিছু সেখানে অ্যাড করার কথা তারা বলছেন। এটা আমার মনে হয় যে খুব একটা কঠিন বিষয় হবে না। এবং অন্যান্য যে বামপন্থী রাজনৈতিক দলগুলো, গণফোরাম, তারা সই করেননি। তো আমার এখানেও এটা বড় কিছু বিষয় ছিল না। এখানে হচ্ছে যে ধরুন সংবিধানের যে অনুচ্ছেদটি, মানে আপনার ক্রান্তিকাল আর হলো অস্থিতিশীলতার ব্যাপারে যে অনুচ্ছেদ 150, তার উপবিধি হচ্ছে 2, 150-এর 2, এই অনুচ্ছেদের আপনার 5টি যে তফসিল, 3টি তফসিল, যেটা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম,
এখানে সংবিধানে এটা করা হয়েছে, সংযোজন করা হয়েছে, পঞ্চদশ সংশোধনী করে শেখ হাসিনা এটা করেছিলেন। এটা করা হয়েছিল একেবারে মানে দলীয়করণকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে 7ই মার্চের ভাষণ, সেটা মানে ইনকর্পোরেট করা সংবিধানের মধ্যে। তারপরে 25শে মার্চের মানে মূল যেটা বোন অফ কন্টেনশন, বিবাদের বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে 25শে মার্চের দিবাগত অনেক রাত্রে, অর্থাৎ 26শে মার্চে ঢাকা থেকে নাকি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, যেটা সম্পর্কে কেউ ওয়াকিবহাল নাই। আচ্ছা, এটা একটা হচ্ছে, এটা হলো ষষ্ঠ তফসিল। সপ্তম তফসিল হচ্ছে যে এপ্রিল মাসে প্রবাসী সরকার যে করেছেন, যে স্বাধীনতার ঘোষণাপত্র যেটা করেছেন আর কি, প্রোক্লেমেশন অফ কি বলে যে ইন্ডিপেন্ডেন্স, সেইটা তো সেইটার ব্যাপারে তো আমার তো মনে হয় যে এটা সবাই মেনে নিবে। এটা কারেকশন করা হয়েছে এবং ঢুকানো নাকি হয়েছে, যেটা শুনলাম এই জিনিসটা ঢুকানো হয়েছে। তো এইটার কারণে তারা দেননি আমি যতটুকু জানি, আমি শুধু ওইটুকু কথা বলছি আর কি। তো আমার তো মনে হয় যে এটা যদি এটা তো যেহেতু ঢুকানো হয়েছে সপ্তম তফসিলটা, তো আমার তো মনে হয় আর বাধা থাকার কোনো কারণ নাই। কারণ ষষ্ঠ তফসিলের ব্যাপারে তো আমাদেরও তো সেই জায়গা আছে। তারপরে ডকুমেন্ট কোথায়, যে এখান থেকে যে স্বাধীনতার ঘোষণা পাঠানো হয়েছে রাত 12টার পরে, তার ডকুমেন্ট কোথায়? আমরা তো জানি এবং বিশ্বব্যাপী জানে এবং সবাই জানে যে এই স্বাধীনতার ঘোষণা 26 তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন, তখন মেজর জিয়া, তিনি সেটি দিয়েছেন। সেটা দেশ বিদেশের রাষ্ট্রনায়ক, গবেষক, ইতিহাসবিদ সবের বইতে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর স্বামীও তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তো এটা আর নতুন করে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো সেটার ব্যাপারে তো অবশ্যই শুধু আমরা বলে না, আরও অনেক রাজনৈতিক দল তারা এই বিষয়টা মানে স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগের অনেক মন্ত্রীরা বলেছেন। তো সেই জায়গাটা আপনি যদি একটা মানে যার কোনো অস্তিত্ব নাই, অস্তিত্বহীন একটি কথা শুধুমাত্র আওয়ামী লীগকে স্বাধীনতার একক চ্যাম্পিয়ন করবেন এই কারণে সংবিধানে ওটা সন্নিবেশিত আপনারা করেছেন, তো এটা পঞ্চদশ সংশোধনী করে, তো এটা তো ঠিক নয়, এটা তো মানবে না সবাই। আর 7ই মার্চের যে ভাষণ, সেই 7ই মার্চের ভাষণ কি এটা ছিল? এটা কোনো স্বাধীনতার ঘোষণা ছিল? আপনি লাস্টে বলছেন জয় বাংলা, তারপর বলছেন জয় পাকিস্তান। পাকিস্তানি কাঠামোর মধ্যে বাঙালি জাতীয়তাবাদকে আপনি ওটা বার্গেনিং হিসাবে নিয়েছেন। বাচ্চা ছেলে একটা ধরেন একটা ব্লেড বা একটা চাকু নিয়ে করছে, মানে ভয় দেখাচ্ছে, করছে, আপনি তাকে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছেন, তুই ওটা আগে দে, নাহলে তোকে আমি পিটাবো। ব্যাপারটা ছিল অনেকটা তাই, মার দাও, যে তুমি আমাকে ট্রান্সফার অফ পাওয়ার, তুমি আমাকে, আমি জিতেছি বেশি ভোটে, আমাকে তুমি ক্ষমতা দাও, হ্যাঁ, তা না হলে কিন্তু আমি বাঙালি জাতীয়তাবাদ মানে বাঙালিত্ব এটা নিয়ে কিন্তু আমি সংগ্রাম করব। হ্যাঁ, তো সুতরাং এইটা তো কখনোই মানে স্বাধীনতার ঘোষণা হতে পারে না। তো এই জিনিসগুলো তো একটা মানে একটা স্ট্রিমলাইনিং হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। তো জুলাই সনদে আমি মনে করি যে এটা যথার্থভাবে বাদ দিয়েছিল। ওনারা যখন প্রবাসী সরকারের যে এটা মানে ঘোষণাপত্র যেটা আর কি সপ্তম তফসিল, এইটা থাকতে পারে, এই ব্যাপারে আমার কোনো বা আমাদের কোনো আপত্তি নাই। আরেকটি ব্যাপারে একটু জানতে চাই, এটা তো প্রকাশ্য ব্যাপার, এটা তো সবাই দেখেছে, সনদ জাতির সামনে ঘটেছে, গোটা জাতির সামনে। তো এটা আমাদের 10ই এপ্রিল কিংবা 17ই এপ্রিল, 10ই এপ্রিল, হ্যাঁ, আর 17ই এপ্রিল হচ্ছে মুজিবনগর সরকার গঠিত হয়, আর প্রোক্লেমেশনটা হয় হচ্ছে 10ই এপ্রিল। যে বিষয়টা একটি রিজভী ভাই আপনার কাছে আপনার মতটা জানতে চাই, সেটি হচ্ছে আমরা যেদিন জুলাই সনদ সাইন হলো অর্থাৎ গতকাল, সেদিনই দেখলাম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, জুলাই যোদ্ধারা রাজপথে এবং তাদের সাথে পুলিশের লাঠিচার্জ, মারামারি। এই বিষয়টা আপনার আসলে এই বিষয়টা আমি যেটা মনে করি যে কখনোই ডেমোক্রেসি মবক্রেসির বিকল্প হতে পারে না। ডেমোক্রেসি আপনি পছন্দ হয়নি, আপনি বিক্ষোভ করতে পারেন, আপনি ওখানে আপনার কণ্ঠের স্বাধীনতা আছে, আপনি স্লোগান দিতে পারেন, কিন্তু মবক্রেসি দিয়ে কখনোই গণতন্ত্র নিরাপদ হবে না, কখনো গণতন্ত্র সজীব এবং সতেজ হবে না। এটা মানে আমাদের সবাইকে বুঝতে হবে। এবং এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন বা আরও যারা এটার সাথে যারা ইনভলভ হয়েছে তাদেরকে বুঝতে হবে, মবক্রেসির যদি হয়, উত্থান ঘটতে থাকে, আমরা যতটুকু অর্জন করেছি এটা বিপন্ন হবে। সাধারণ মানুষ এটাকে ভয়াবহ রকম একটা বিপদ বলে মনে করে।
আপনার কাছে যে জিনিসটা অন্যায় বলে মনে হচ্ছে যে আমার রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো বলছি এখানে একটাও সেটাকে মূল্যায়ন করা হয়নি। আপনি ওই পাশে দাঁড়িয়ে আপনি সেখানে স্লোগান দিতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু ভেঙে টেঙে ভিতরে ঢুকে যাব, এই করব, পুলিশের সাথে ধাক্কাধাক্কি করব, তো এটা তো হতে পারে না। কারণ এই জুলাই সনদের বিষয় তো আমি আগেই বলেছি, এটা এনসিপির সবচেয়ে বড় দাবি ছিল। এখানে যদি তাদের লোকজন অথবা তাদের সমর্থিত কোনো লোকজন বা কোনো প্ররোচনা থেকে এখানে যদি উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র গণতন্ত্রের মানে বিকল্প হতে পারে না, তো উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে আপনি কখনোই স্থিতিশীল গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারবেন না। এটা আমি মোটেই আমি মনে করি যে এটা সঠিক কাজ হয়নি। কারণ সব কিছুই আমাদের সমাধান করতে হবে আলাপ আলোচনা, ডিবেট, ডিসকাশন মধ্যে। সেই পরিবেশটা তো আছে তো এখনো, আমরা বলতে পারছি। আমরা সরকারকেও আমরা অনেক বিষয় কি আমাদের সরকারের সাথে একমত আছে, একমত নয়। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সরকারের আরও অন্যান্য বিষয় যেগুলো নিয়ে সমালোচনার দরকার, প্রশাসনের নিরাপত্তা ইত্যাদি নিয়ে তো আমরা প্রতিদিনই বলছি। সরকার কিছু শুনছে, কিছু শুনছে না, এটা তো গভর্নমেন্ট, তার তো নিজস্ব ওয়েতেও তাদের চলতে হবে, কিন্তু তারপরেও আমরা দাবি করছি, জানাচ্ছি। তো সব যে শুনবে এমন কথাও নয়, কিন্তু যেগুলো খুবই দৃষ্টিকটু হয় সেই বিষয়গুলো আমরা বারবার সেখানে চাপ দিচ্ছি, কিন্তু সেটা আমরা আমাদের বক্তব্য বিবৃতির মধ্যে দিয়ে আমরা সেটা জানাচ্ছি, সেই কথাটা আমরা বলছি। কারণ আমরা এটা গণইচ্ছার, এটা নির্বাচিত সরকার নয়, কিন্তু গণইচ্ছার সরকার। তো গণইচ্ছার সরকার তো অবশ্যই জনগণের রাজনৈতিক দল বা জনগণের যে সমস্ত কণ্ঠের ধ্বনিগুলো আছে, অভিযোগগুলো আছে, তারা সেটা কগনিজেন্সে নেবে। এবং আমি মনে করি যে তারা কি খানিকটা হচ্ছে নিচ্ছেনও, সে যে নিচ্ছেন না সেটা কথা আমি বলবো না। তো সুতরাং সেই ক্ষেত্রে কি বলে যে এনসিপি যে রাজনৈতিক দলটি, তারা তো এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তারা তো ছিলেন, এবং তাদের একজন প্রতিনিধি এখনও আছেন, দুইজন, সরি দুইজন, মাহফুজ এবং আসিফ, দুইজন আছে। তো থাকার পরেও এইরকম একটা হট্টগোল, এই ধরনের একটা মানে উচ্ছৃঙ্খল মানুষ ভিতরে যাচ্ছে, এটা কোনো ফেয়ার ডেমোক্রেটিক ইয়ে না। এইটা প্রসঙ্গে বিএনপির প্রোটেস্ট না, অভিযোগ না। আমি ইউরোপ, আমেরিকায় অনেক দেশে অনেক ইয়ে গেছি আমি, তো ওদেরও দেখেছি অভিযোগ, মাত্র 10-12টা লোক প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এবং সেটা কাউন্ট হয়। ওই 7-8টা লোকই যে প্ল্যাকেট নিয়ে ইয়ে করছে, হয়তো মেয়রের বিরুদ্ধে করছে, অথবা ফেডারেল গভর্নমেন্টের বিরুদ্ধে করছে, অথবা স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে করছে। তো ওই যে দাবিগুলো আছে, ওটা কিন্তু ওখানে ইন্টেলিজেন্সের লোক এসে ওটা টুকে নিচ্ছে, আবার তার নিরাপত্তাও আছে ওখানে, যাতে অন্য কেউ যেন ঝামেলা না করে। তো সুতরাং তো আমরা ওই দিকে যাই না কেন, গণতন্ত্রের যে সমস্ত ভালো দৃষ্টান্তগুলো আছে পৃথিবীতে, উন্নত দেশগুলোতে, আমরা সেখান থেকে নিয়ে আমরা কাজ করি। কিন্তু মবক্রেসি করলে গণতন্ত্র বিপন্ন হবে, এবং আমরা সভ্যতার দিকেও এগিয়ে যেতে পারবো না। একদম, আমরা যথেষ্ট সভ্য জাতি, কিন্তু এই জিনিসটা করলে পরে সাধারণ মানুষ আস্তে আস্তে মানে এখনো পর্যন্ত আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের প্রতি মানুষের যে সহানুভূতি, এই সহানুভূতিটা কমে যেতে থাকবে।